শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন পিএস জড়িত। হাদিকে ঢাকা ৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দিছে আমাদের। সো তার দুইটা বয়ানের দ্বিতীয় বয়ানটায় হচ্ছে, যেটা ২ ঘন্টা পর, সেটা হচ্ছে আমিরে জামাতের একজন পিএস হাদিকে মানে ৮-এর থেকে যাতে নির্বাচন না করতে পারে সেখানের জন্য সরিয়ে দেওয়ার কথা। ৮ থেকে তো জামাতের ক্যান্ডিডেট ছিল না। আমি পুরা জাতির সামনে বললাম, এই যে শরীফ সাদিক কায়েম ইলেকশন করবার কথা ছিল না আগে? না, এরকম সাদিক কায়েমকে ওখানে টিকিট দেওয়া টাওয়া এরকম কোনো কথাই ছিল না। এবং সাদিক কায়েম এখন আসছে তাকে যাতে সিটি অ্যাডভোকেট হেলাল উদ্দিনও তো ওই আসনে সে আগে হেলাল উদ্দিনের দেওয়ার পর হেলাল উদ্দিন ওখানে উইথড্র করে ফেলে দিয়েছে। আপনি যখন হাদি ওখানে ছিলেন তখন হেলাল উদ্দিন উইথড্র করে ফেলে দিয়েছে। জামাতে কোনো ক্যান্ডিডেট ছিল না, আর হেলাল উদ্দিন সাহেবের ওই ইয়াই ছিল না যে তার মতো যে করবে হেলাল সাহেব জিতবে, এটা কেউ বিশ্বাসও করেনি কি ওনাকে ক্যান্ডিডেট। তাকেই তো আবার উত্তরের মেয়র নির্বাচনে রাখছেন আপনারা নাকি? না না, সেটা কে জামাত ইসলাম রাখতেছে কি রাখতেছে সেই প্রশ্নটা পরে, আগে এটার উত্তরটা দিতে দেন, তারপর আপনি ওদিকে যান। কথাটা শেষ করতে দিতে হবে। আপনি কিন্তু একবারে ইন্টারাপ্ট করেননি ভাইয়ের সময়, অতএব ডোন্ট ইন্টারাপ্ট মি while I am making, আমাকে একটু কথাটা বলতে দিতে। সো হাদিকে ওখানে সরানোর জন্যও যদি জামাত ইসলামের পিএস চেষ্টা করে থাকে, তার সাথে খুনের কোনো সম্পর্ক নাই। কারণ একটা লোক 1 ঘন্টা আগে যে মতামত দিল আর তার 2 ঘন্টা পর আবার সেটা চেঞ্জ করলো, অতএব তাকে ডেকে জিজ্ঞাসা করা উচিত সেই চেঞ্জ করলো কেন, হঠাৎ করে কেন জামাত ইসলামকে জড়ানোর চেষ্টা করলেন এবং কেন প্রথমে বিএনপিকে জড়াতে চাইলেন। এবার আসি, আমি ভাই আমার বহু প্রশ্ন করছে। প্রথম কথায় আমি ধন্যবাদ দিতে চাই যে আজকে এখানে বসতে পারতেছি, বাংলাদেশ নামক একটা মানচিত্র পাইছি, এবং এই মানচিত্রের জন্য দ্বিজাতীয় তত্ত্বের জনক আল্লামা ইকবাল এবং কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিই, যারা এই সাম্প্রদায়িকতার বলে ভারতকে এক জায়গায় রেখে হিন্দুর নিষ্পেষণ করতে চাইছিল। সেই জন্যে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা বাংলাদেশ বলে একটা, যদি ইস্ট পাকিস্তান না হতো, পাকিস্তান ভাগ না হতো, আমরা ওই কলকাতাদের দাদাদের দ্বারা শোষিত হতাম। দ্বিতীয় কথা, যে ছেলেগুলো বলছে যে শেখ মুজিব বিশ্বাসঘাতক, আমি তাদেরকে সাবাস জানাই, অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং বলতে চাই এদেশে মির্জাফরের পর যদি কেউ মির্জাফর হয়ে থাকে, বিশ্বাসঘাতক হয়ে থাকে, এদেশের মানচিত্রকে ভুলণ্ঠিত করতে চায় এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে থাকে, সে হচ্ছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের কোনো কৃতিত্ব কোনো কালে ছিল না, আজও নাই, আগামীতেও থাকবে না। শেখ মুজিবুর রহমান এদেশের জন্য একটি ভারস্বরূপ, এবং সে ভারটা হচ্ছে একটা সাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ মতবাদের যারা অনুসারী, যারা ভারতকে এদেশের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিতে চায়, তাদেরকে দিয়েই এই আধিপত্যবাদ, যে কথা অনেকের গায়ে লাগে, সে আধিপত্যবাদ কায়েম না। সেদিন হয়তো আমার ভাইরা জানে, চেপে যায়। চিত্তরঞ্জন সুতার, ডক্টর কালিদাস, এদের অ্যাসাইনমেন্টটাই ছিল ইস্ট পাকিস্তান ভাগ হয়ে যাবে, তারপর পশ্চিমবঙ্গের সাথে বিলীন হয়ে যাবে। যদি বিশ্বাস না হয় কারো, সবাই যেন ওই রর বিষয়ে আবু রুস সাহেব বইটা লিখছেন, বইটা হচ্ছে একটু দেখেন। সেকেন্ডলি, অনেকগুলো প্রশ্ন আসছে। প্রথম কথা হলো যে মমতা ব্যানার্জি কে ছিলেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি ওখানে জিতলেন হারলেন, তার সাথে বাংলাদেশ কোনো সম্পর্ক নাই। উনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন, সেই স্টেটমেন্টকে মেলাইন করতে চাওয়া হচ্ছে কেন? হাদি হত্যার জন্য তো, হাদি হত্যার আগে দেখেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে হত্যা করছে কে? ইন্ডিয়া। না হলে এই সান্ডা পান্ডা শেখ মুজিবুর রহমান সেদিন আওয়ামী লীগের নেতা হতে পারে না, এবং ইস্ট পাকিস্তানকে ভাগ করে একটি দুর্বল রাষ্ট্র করে ভারতের সাথে বিলীন করার যে পরিকল্পনা ভারতের, সে পরিকল্পনা কোনোদিন কখনোই কি হতো না, বাস্তব হতো না। সো সোহরাওয়ার্দীকে সেদিন বৈরুতে মেরে ফেলে দিল কে? ইন্ডিয়া। আসেন, 71 সালে বুদ্ধিজীবী হত্যা করলেন, এই হত্যা করলো ভারত, এবং এই হত্যার সমস্ত ডকুমেন্টস জহির রায়নার হাতে ছিল বলে জহির রায়হানকে 72 সালে ইন্ডিয়া মেরে ফেলে দিল। সো বুদ্ধিজীবী হত্যা করে এদেশকে পঙ্গু করে দিতে চেয়েছিলেন, কারণ এদেশকে আপনার সিকিম বানাতে চেয়েছিল। কিন্তু জানে না ইন্ডিয়া, ভারতবর্ষ জানে না এদেশের প্রতিটা ছেলে, প্রতিটা এদেশের সন্তান একজন কি, যারা এদেশে ইসলামী জাতীয়তাবাদে বিশ্বাসী। গেল। তারপরে বললেন উনি 72 থেকে 75 উনি কিছুই দেখেননি। 30,000 জাসদের কর্মী বাদই দিলাম, বাসন্তীতে জাল পড়ার কথা বাদই দিলাম, 74 সালে দুর্ভিক্ষর কথা বাদই দিলাম, শেখ মুজিবুর রহমানের ছেলের বউকে সোনার মাথার মুকুট দিয়ে দেওয়া বাদই দিলাম, মন্ত্রীদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী, সেটা বাদই দিলাম। সো এগুলো বাদ দিয়ে যখন চলে আসবো, শহীদ জিয়াউর রহমান আমার রাষ্ট্রপতি, প্রাণপ্রিয় রাষ্ট্রপতি, যখন বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদ থেকে ফিরিয়ে নিয়ে এসে সংবিধানে যখন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, সেটা পছন্দ হলো না তো ভারতের। সেজন্য ভারত কি করলেন? ওই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ ভারতকে, মানে আওয়ামী লীগের রাজনীতিটা কি? ভারতীয় জাতীয়তাবাদ। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে এই যারা বলে অসাম্প্রদায়িক রাজনীতি, অসাম্প্রদায়িক না, এটা একটা ধোঁকাবাজি। মূল কথা হচ্ছে তাদের ভারতীয় জাতীয়তাবাদ, বাংলাদেশকে ভারতের সাথে দিয়ে দিতে হবে। যে আদি তার বাবা দিতে পারেনি, সেজন্য শেখ হাসিনা এসেছিলেন। এবং এই যে
মুক্তিযুদ্ধে বললাম যে শহীদ জিয়াউর রহমান যেদিন আওয়ামী লীগকে পুনর্বাসন করলেন 13 দিনের মাথায় কি হলেন, শহীদ জিয়াউর রহমান শহীদ হলেন। এবং এই শহীদ হওয়ার ঘটনাটাও প্রথম প্রচার হলো কোথায়, আপনি যে দেখেন প্রথম প্রচার হলো আগরতলা রেডিও স্টেশন থেকে। বাংলাদেশে কেউ জানলো না জিয়াউর রহমান ক্ষতবিক্ষত হলো, নিহত হলেন, কিন্তু আগরতলা জেনে গেল। যেমন করে জেনে গেছে কখন, ফেব্রুয়ারি মাসে 2009 বিডিআর হত্যাকাণ্ডে। এখানে জানি না 57 জন অফিসার মারা গেছেন কিনা, ভারত বলে দিল 57 জন অফিসার মারা গেছে। এবং সবচেয়ে দুঃখজনক লাগে যে আপনারা যা সাংবাদিক ভাইরা দেখেন, আপনারা সাগররুনি হত্যাকাণ্ড কেন হলো, কারণ তার কাছে সব ডকুমেন্ট ছিল, ভারতে এই হত্যাকাণ্ড ঘটাইছে এবং সেই জন্য ভারত তাকে হত্যা করলে এবং আজ পর্যন্ত তার কোনো বিচার হলো না। শাপলা চত্বর হত্যাকাণ্ড ভারত ঘটালো। শাপলা চত্বরের হত্যাকাণ্ড, আমার এই কাউমি মাদ্রাসার ছোট ছোট ছেলেদেরকে, এতিম বাচ্চাদেরকে হত্যাকাণ্ড করলেন, সেটাকে ইন্ডিয়া করালেন। আসেন আমার জুলাই যে হত্যাকাণ্ড করলো, ঢাকার রাস্তায় হিন্দি ভাষাভাষী বহু লোককে পাওয়া গেল। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের চাক্ষুষ প্রত্যক্ষ সাক্ষী তারা বললেন যে হিন্দি ভাষাভাষী লোকজন আমাদেরকে অত্যাচার করছে। তো তারপরও এক শ্রেণীর লোক আমাদেরকে বলতে চায় ভারতীয় আধিপত্যবাদ বলে কিছু নেই, ভারত বাংলাদেশকে অঙ্গরাজ্য করতে চায় না, বাংলাদেশের ডানপন্থী দলের উত্থান হয়েছে। ইসলামকে যারা ডানপন্থী দল, শেষ করে দিই, ইসলামকে যারা ডানপন্থী দল বলে অবমাননা করে, তারা আদৌ কতখানি এদেশকে ওন করে, এ নিয়ে বোধহয় এদেশের মুসলমানদের, আবারও 91% মুসলমানদের চিন্তা করা উচিত। যারা মুসলিম দলগুলোকে, বিএনপি ইসলামকে ধারণ বহন করে, জামাত ইসলাম ধারণ বহন করে, এদেরকে রাইটিস্ট বা আজকে যেটা মানে সাংঘাতিক কথা শুনলাম, ইনকলাব মঞ্চ নাকি একটা সাম্প্রদায়িক শক্তি, এই কথা শোনার আগে এখান থেকে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু চলে যাবো না, উত্তর দিতে হবে। ইনকলাব মঞ্চ যদি সাম্প্রদায়িক শক্তি হয়, তাহলে বলতে হবে যে এদেশে যারা আছেন তারা কি বীজ বপন করতেছেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করে ভারতের হাতে দিল্লির দাসত্ব। এবং এটা তো ওই আবু রুশ বলছেই, সাংবাদিকরা বছরে 60 থেকে 70 মিলিয়ন ডলার পায় ইন্ডিয়ার কাছ থেকে ইন্ডিয়ান বয়ান দেওয়ার জন্য। ছয়টাও ইন্ডিয়ান বয়ান, যে কি টকশোতে বলেন তারাও পান কিনা। আমরা বললাম যে আবু রুশদের বই থেকে আমি একদম কোট করে বললাম, আমি কোনো কথা কখনোই মুখের কথা আমি বলি না। উনি ওখানে সুন্দর মতো দেখাইছে, পেজ নম্বর সহ, নিজেরা দয়া করে পড়ে দেখবেন যে সাংবাদিকদেরকে ভারত পেট্রোনাইজ করে বয়ান তৈরি করার জন্য, সবাইকে না। যেমন মাহমুদুর রহমান ভাইদেরকে কিনতে পারেনি, সেদিন মাহমুদুর রহমান ভাইদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। মধ্যেই এটা একজনের বিএনপি দলীয় একজনকে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়ে দেওয়া হলো একটি পক্ষের পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবিরের একজন দায়িত্বশীল নেতা। এবং এরপরে দেখুন সেই মানুষটাকে ঘিরেই কিন্তু এক ধরনের মব তৈরি করবার চেষ্টা করা হয়েছিল। এবং সর্বশেষ মমতা যে বক্তব্য দিয়েছেন সেটি তিনি ভালো বলতে পারবেন, কারণ তিনি যেভাবে তথ্য উপাত্ত দিয়েছেন সেটি আমি একেবারে অস্বীকারও করতে পারি না, ফেলনাও মনে করতে পারি না। এর যোগসূত্র কোন জায়গায় দেখুন, হাদি হত্যাকাণ্ডের দায়ে 2 জন ব্যক্তি যাদের অপরাধ আমরা এখানে প্রমাণ হয়েছে কিছুটা যে তারাই সাসপিশনে ছিল, তারা কলকাতায় পালিয়ে গেল। কলকাতার ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদেরকে কিন্তু গ্রেপ্তারও করলো। গ্রেপ্তার করবার পরে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী, মানে কলকাতার আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কলকাতায় স্বায়ত্তশাসিত, তারাই জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু হুট করে তাদেরকে দিল্লিতে নিয়ে যাওয়া হলো। এখানে একটি সন্দেহ ঘনীভূত হয় না যে কলকাতায় আটক হবার পর তাদেরকে কেন দিল্লিতে নিয়ে যাওয়া হলো? মমতার বক্তব্যের পরে আমার মধ্যে এই প্রশ্ন রেইজ করেছে। এবং বাংলাদেশের পক্ষ থেকে বারবার কিন্তু বন্দি বিনিময় চুক্তি থাকবার পরেও তাদেরকে ফেরত চাওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত পাইনি বা গরিমসি শুনছি। এখন সর্বশেষ হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতা যেটি বললেন সেটি হচ্ছে তাদের রাজনৈতিক একটা স্ট্যান্ডবাজি বলবো। রাজনৈতিক স্ট্যান্ডবাজি করতে গিয়ে হয়তো সঠিক তথ্য বেরিয়েও আসতে পারে। বিষয়টি এরকম হতে পারে, কারণ যখন ওই অপরাধীরা ওইখানে আটক হয় তখন ওই জায়গার মুখ্যমন্ত্রী ছিলেন বা ওই স্টেটের প্রভিন্সের দায়িত্বে ছিলেন মমতা ব্যানার্জি। সুতরাং তিনি এই ঘটনাটা সবটুকু জানেন বলে আমার কাছে মনে হয়। তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি দায়িত্ব নিয়েই বলেছেন। এবং আরেকটি জিনিস দেখুন যে মমতার এই বক্তব্যের পর দিল্লি কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো রিয়াকশন দেখায়নি। এটি কিন্তু তাদের মৌনতা অনেক সময় সম্মতির লক্ষণ হিসেবে আমরা জানি। এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু এক ধরনের রিয়াকশন দেওয়া হয়েছে যে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, যেহেতু আমাদের এখানে পৃথক ইনভেস্টিগেশন চলছে এবং ওই জায়গায় যদি কোনো কিছু কনস্পিরেসি হয়ে থাকে সেটা নিশ্চয়ই মমতা জানেন। সুতরাং এখন এই জায়গায় সন্দেহ ঘনীভূত হতেই পারে। আর হাদির বড় ভাই যে বক্তব্য দিয়েছেন, আমার কাছে এই বক্তব্যের মানে
গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। এর কারণ হচ্ছে কি, দেখুন তিনি কিন্তু হত্যাকাণ্ডের পরপর এক ধরনের স্টেটমেন্ট দিয়েছেন, এই হত্যাকাণ্ডটি ঘটবার পরপর এক ধরনের স্টেটমেন্ট দিয়েছেন, বিনিময়ে কিন্তু তিনি বেনিফিশিয়ারি হয়েছেন ওই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন আবার আরেক ধরনের বক্তব্য দিচ্ছেন, উনি সব দিকে মেখে ফেলছেন। তার মানে কি সব দল মিলেমিশে এই কাজটি করেছে? নিশ্চয়ই না। এটির পেছনে আমার কাছে মনে হয় যে হাদি ভারতের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু সোচ্চার ছিল। এখন সে ডানপন্থী প্ল্যাটফর্ম না সাম্প্রদায়িক প্ল্যাটফর্ম, সেই হিসেবে আমি যাব না, কারণ মৃত ব্যক্তিকে নিয়ে আসলে অত বেশি সমালোচনা করা যায় না। কারণ হাদির সর্বশেষ, হাদি শুক্রবার গুলিবিদ্ধ হয়েছে, বুধবার আমার সাথে একটি টক শোতে সর্বশেষ তার আলোচনা, এরপরে আর সে টক শোতে যায়নি। শেষ আলোচনায় হাদি একটি কথা, দুটি কথা বলেছিল, সেই কথা দুটি আমার আজীবন মনে থাকবে, এবং আমার কাছে মনে হয় ওটি মৃত্যুর আগ মুহূর্তের সর্বশেষ সত্য কথা তার। তিনি বলেছেন যে তার রাজনৈতিক আদর্শ মনে করেন জিয়াউর রহমানকে, তিনি রাজনৈতিক অভিভাবক হিসেবে বা শ্রদ্ধা করার মতো রাজনীতিবিদ হিসেবে বেগম খালেদা জিয়াকে চিন্তা করেন। এটি ছিল তার শেষ কথা। এরপরে আর তাকে আমি তার ওই আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি। সুতরাং হাদিকে চেপে ধরার জন্য ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সর্বোচ্চ কথা বলেছে হাদি, এবং হাদিকে হত্যা করবার জন্য তাদের কোনো প্ল্যান থাকতে পারে। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা সবাই ছাত্রলীগ বা বিভিন্ন ওই আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের পদধারী ছিল, এবং তারা বিভিন্ন আশ্রয় প্রশ্রয় পেয়েছে বলেও অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সুতরাং হাদি হত্যাকাণ্ডকে নিয়ে আমার মনে হয় না নতুন কোনো ফ্যাব্রিকেশন বা নতুন কোনো পথ খোঁজার যৌক্তিকতা আমার কাছে মনে হয় না। এখন এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে দেখুন 24-এর গণ অভ্যুত্থান না হলে আমরা তিনজনের কেউ এখানে বসতে পারতাম না। আপনিও হয়তো বসতে পারতেন কিনা আমি জানি না, হয়তো বসতে পারতেন না, আমরা কেউই কথা বলতে পারতাম না, কারণ আমাদের কথা বলার সুযোগ ছিল না। হয়তো ভাই হয়তো বলতে পারতেও পারেন, আমি জানি না, কিন্তু 24কে পুঁজি করে 24 আমাদেরকে শুধুমাত্র এই একটি নির্বাচন, একটি সরকার বা আওয়ামী লীগ পালিয়ে গেছে এটি দেয়নি। 24 কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে গেছে। কি করে একটা রিজিম ফ্যাসিস্ট হয় সেই পথটা কিন্তু চিহ্নিত করে দিয়ে গেছে। কি করে ট্যাগিং রাজনীতি করে মানুষ সমাজকে ভেঙে দেওয়া যায় সেই শিক্ষাটা দিয়ে গেছে, সেই বার্তাটা, পথটা দিয়ে গেছে ক্লিয়ার করে। এখন এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা বলছি যে আমরা একটি গণতান্ত্রিক পথে হাঁটতে শুরু করেছি। এখন এই গণতান্ত্রিক পথে হাঁটতে গিয়ে আমরা ট্যাগিং রাজনীতি, এটা হচ্ছে কি দিল্লির একটা কিন্তু ন্যারেটিভ এখানে এখনো কিন্তু চলছে। দিল্লিবাদ যারা প্রচার করে, দিল্লিবাদকে যারা এস্টাবলিশ করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনা এই নাম বিক্রি করে যারা ফ্যাসিজমকে লেজিটিমেসি দিতে চায়, আমি মনে করি তাদের ইন্টেনশন আর যাই হোক বাংলাদেশের জন্য ইতিবাচক না। হ্যাঁ, মুক্তিযুদ্ধ অবশ্যই আমার আবেগের জায়গা, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি বলছি। হ্যাঁ, জামাত তার ভুল রাজনীতির খেসারত কালে কালে দিচ্ছে, আবারও দিবে। আমি জামাতকে কোনো পলিটিক্যাল রাজনৈতিক দল মনে করি না, এই কারণে যে একটি সন্তান জন্ম নেবার পরে যদি তার পিতৃ পরিচয় পাওয়া না যায়, তাকে যে নামে ডাকি, একটি রাষ্ট্রের জন্মের সময় কোনো রাজনৈতিক শক্তি যদি ওই রাষ্ট্রকে স্বীকার না করে, একই সূত্রে আমি গাঁথতে চাই। সুতরাং জামাতকে আমি এই জায়গায় আনতে চাই না, কিন্তু আওয়ামী লীগকে নর্মালাইজ করতে চাই, ফ্যাসিবাদকে উইদাউট মানে কোনো বিচার ছাড়া, জাজমেন্ট ছাড়া এক ধরনের লেজিটিমেসি দিতে চাই। তারা হয় বুঝে দিচ্ছে, না বুঝে দিচ্ছে, না হয় এটাও তাদের অ্যাসাইনমেন্ট বলে আমার কাছে মনে হয়। দেখুন, বাংলাদেশটা এগিয়ে যেতে হলে অন্তত আপনি যে দল করেন, করতেই পারেন, আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার মত প্রকাশের এবং পথ গ্রহণের স্বাধীনতা আপনার আছে। কিন্তু জনবিরোধী কোনো পথ আপনি যদি নিতে চান, দেশ বিরোধী যদি কোনো চক্রান্তের অংশ আপনি হন, সেটিকে লেজিটিমেসি দেওয়ার জন্য কোনো প্ল্যাটফর্মকে আমি বৈধ প্ল্যাটফর্ম মনে করি না। এখানে আমি অবশ্যই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিপক্ষে, আমি আইন করে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে, যেমনটা 24-এর গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময় জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, আমি সেটারও বিরোধী। আবার আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করা সেটারও বিরোধী। কিন্তু তাদের প্রতি আমার সিম্প্যাথি থাকতো যদি তারা সরি বলতো। জামাত যেমনি সরি বলেনি এখনো 71-এর কর্মকাণ্ডের জন্য, যদিও তারা ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করে, যদি কারোর মনে আঘাত দিয়ে থাকি, আরে ভাই আঘাত দেন, তার মানে কি আপনি কনফিউজ, আপনি কোনো অপরাধ করেননি? ঠিক তেমনি 24-এ আমার দেশের সাধারণ মানুষের উপরে নির্বিচারে যারা গুলি চালিয়েছে, ওয়ার্ড লেভেলের আওয়ামী লীগের কোনো নেতারও পার পাওয়ার সুযোগ নেই, এই কারণে যে তারা তো অপরাধ স্বীকার করে না। তারা মনে করে না যে মানুষের রক্ত ঝরিয়েছে, এত মানুষকে হত্যা করেছে, এটি অপরাধ ছিল। অথবা তারা বলুক, যারা নীতিবান, যারা আজিজ ভাইয়ের মতো যারা আছেন, হ্যাঁ, তারা বলুক যে আওয়ামী লীগের এই অপরাধগুলোর বিচার হওয়া উচিত।
হ্যাঁ, আওয়ামী লীগের তো বিপক্ষে আমরা না, আওয়ামী লীগের কর্মকাণ্ডের, আওয়ামী লীগের নেতাদের কর্মকাণ্ডের। আমার আপনার কাছে যে প্রশ্নটা সেটি হচ্ছে গিয়ে যে আর কি বিগত সরকারের সময় মানুষের দাবির মুখে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আপনি সেই জায়গায় সেই আন্দোলনে একজন সক্রিয় থাকার পরেও, সেই আন্দোলনে কারাবরণ করবার পরেও আপনি কেন আওয়ামী লীগ নিষিদ্ধ চান? আমি আওয়ামী লীগ নিষিদ্ধ আইন করে চাই না, আমি ন্যারেটিভকে কাউন্টার ন্যারেটিভ দিয়ে আমি মোকাবেলা করতে চাই, আমি রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চাই। যে তারা যে অপরাজনীতি করেছে, আমি আমার ভালো রাজনীতি দিয়ে সেটি মোকাবেলা করতে চাই। আমি আইন আদালতকে ব্যবহার করে কোনো কিছু নিষিদ্ধের পক্ষে না। আওয়ামী লীগ অপরাধ করেছে, সেটি আমি প্রমাণ করব আমার ভালো রাজনীতি দিয়ে, আমার ভালো রাজনীতি দিয়ে প্রমাণ করব যে তারা আসলে রাজনীতি করবার যোগ্যতা রাখে না। কিন্তু তার আগে তো তাদের পক্ষে হ্যাঁ, তাদেরও অধিকার আছে যেহেতু তারা নাগরিক, কিন্তু তারা একটি অপরাধের তথ্য প্রচার করে বেড়াবে, ধারণ করবে, এবং মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগের যে এই ফরিয়াগিরি, ফটকা কারবারিগিরি যারা করে, তারা আসলে ফটকা কারবারি, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য। এখন হয় কি, সরকারের